একটু না বেরোলে সুপ্রিয়দা যে ধরনের ছবি বানান ভেতরে বসে বসে না বোর লাগবে, আমি ভেবেই ভাবলাম যে বেরিয়ে পড়ি। নমস্কার, আমি দেবশ্রী বন্দ্যোপাধ্যায়। আমরা চলে এসেছি ট্রামলাইন পডকাস্টের আরেকটা নতুন পর্ব নিয়ে। আমাদের আজকের যিনি অতিথি তার ব্যাপারে ভাবছিলাম যে যখন আমরা ছাত্র যাদবপুরে পড়াশোনা করি তখন তিনি বেশ কয়েকটা পরপর তথ্যচিত্র বানালেন, ডকুমেন্টারি বানালেন, যেগুলো মানে আমাদের চারপাশের জগৎটাকে বেশ খানিকটা নাড়িয়ে দিয়েছিল নানান কারণে, বিশেষ করে রাজনৈতিক কারণে, সাংস্কৃতিক কারণে বটেই। ছবিটার নাম ছিল ওয়ে ব্যাক হোম, এবং তার পরপরই আমরা দেখলাম ওয়াগা। আমরা একটা অনুষ্ঠান করলাম তাকে নিয়ে যাদবপুরে। আমরা দেখছিলাম যে ফিরে ফিরে আসছে তার কাজে অনেকদিন পর আবার এই পার্টিশনের ইস্যুটা, সীমান্তের ইস্যুটা। আমরা ভাবছিলাম যে কেন আজ যখন এই ইস্যুটা আরো প্রকট নানান কারণে, সাংস্কৃতিক রাজনৈতিক কারণে, আমরা আবার তার শরণাপন্ন আমাদের আজকের অতিথি শ্রী সুপ্রিয় সেন। নমস্কার সুপ্রিয়দা। এবং আমার সাথে রয়েছেন আমার সহকর্মী অরুপ্রতন চক্রবর্তী। তো আমরা যে কথাটা বলছিলাম যে সুপ্রিয়দার কাজে আমরা কিন্তু বরাবরই দেখেছি, তার তথ্যচিত্র বলি, ডকুমেন্টারি বলি, যাই বলি, কিন্তু সেই ফর্মটাকে বারবার ভাঙচুর যেমন করছেন সুপ্রিয়দা, আবার একই সাথে কিন্তু পাশাপাশি দেখছি তার কাজে ফিরে ফিরে আসছে কয়েকটি ইস্যু। তার মধ্যে অন্যতম আজকে যেটা একটু আগে বলছিলাম, সীমান্তের যে বিষয়টা। নানাবিধ এর বাইরেও নানাবিধ ছবি সুপ্রিয়দা করেছেন, ফিচার ফিল্ম করেছেন, সারা পৃথিবীতে নানান ফেস্টিভ্যালে ঘুরে বেরিয়েছেন। উইম ওয়েন্ডার্স, মৃণাল সেন সকলে স্নেহ পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। তো এত বৈচিত্র্যময় মানুষ আমাদের সময় একটু বিরলই আর কি। হ্যাঁ, এবং সুপ্রিয়দার যে আগের জীবনটা সেটাও খুব বর্ণময়, সেটা নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয়দা, স্বাগত তোমাকে। হ্যাঁ, তো আমরা শুরু করতে চাই তোমার সেই শুরুর দিনগুলো দিয়ে। আমি যতটুকু জানি তোমার ব্যাপারে শুনেছি, তোমার একটা স্বভাবের মধ্যে একটা রেবেল ব্যাপার ছিল আর কি। তুমি প্রথাগত জীবনকে ভাঙচুর করেছো নানাভাবে। তোমার প্রথাগত একটা খুব গোছানো চাকরি, একটা সভ্যভদ্র ব্যাপার, মধ্যবিত্ত ব্যাপার, এগুলোকে বরাবরই বুড়ো আঙুল দেখি তুমি তোমার ছন্দে জীবনটাকে কাটাতে চেয়েছিলে এবং কাটিয়েওছো। তুমি একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও তোমার ছিল, যেটা পরে তোমার ছবিতে রিফ্লেক্টেড। এই যে ভাঙচুর করবে, তো এই সাহসটা কোথা থেকে পেয়েছিলে বা কেনই বা পেয়েছিলে? সাহসটা মানে জানি না, মানে ছোটবেলা থেকে যেটা ছিল যে আমরা যে ধরনের পরিবেশে বড় হয়েছি সেখানে একটা সর্বস্তরে একটা ওই লড়ে আদায় করে নিতে হবে, মানে কোনো কিছু সহজলভ্য নয়, এরকম একটা পরিবেশ ছিল। যেমন আমি আসছি একটা রিফিউজি পরিবার থেকে, যারা 47-এর দেশভাগে বিশাল পরিমাণেই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রায় কপর্দক শূন্য হয়ে এদেশে এসে নতুন করে তাদের জীবন শুরু করতে হয়েছিল। তো এই ধরনের মানুষদের জীবনে লড়াই একটা বড় অংশ ছিল জীবনের আর কি। অন্যান্য যাই থাকুক না কেন, তার সঙ্গে লড়াই একটা বড় ব্যাপার ছিল। তো সম্ভবত আমার বাবা মা বা আশেপাশের পরিবেশ, তাদের মধ্যে দেখেই এটা একটা হয়তো জারিত হয়েছে নিজের মধ্যেও। মানে আমি যে ধরো আমি যা করতে চাই, যেভাবে বাঁচতে চাই, হ্যাঁ, সেই পরিবেশ পরিস্থিতি আমাকে তৈরি করে নিতে হবে এবং সেটা কেউ সহজে দেবে না। এবং সেই লড়াই এবং সেটা কঠিন এবং একটা দীর্ঘস্থায়ী জিনিসও হবে। এমন না যে আমি ঝাঁপিয়ে পড়লেই কালকে আমি যেটা চাইছি অ্যাচিভ করতে পারবো। তো এভাবেই বোধহয় সাবকনসিয়াসই ছিল, সচেতন ভাবে জীবনে যেভাবে যেটা এসছে, ধরো প্রথমে খেলাধুলো এসছে, তারপরে রাজনীতি এসছে, তারপরে সংস্কৃতি এসছে, তারপরে ধরো পারিবারিক বাধ্যবাধকতা এসছে, যার জন্য চাকরি করতে হয়েছে। আবার কোনো একটা সময় মনে হয়েছে যে খাঁচার মধ্যে ঢুকেছি, এখান থেকে বেরোতে হবে। সে স্বপ্ন অ্যাকচুয়ালি আমরা সবাই দেখি, হয়তো সবাই পেরে ওঠে না, কিন্তু আমি সেটাকে ভাঙার চেষ্টা করেছি। এইভাবেই হয়েছে সিনেমার ক্ষেত্রেও তাই। মানে যখন যে পরিস্থিতির মধ্যে ছিলাম সেটাকে ভাঙার চেষ্টা বেশি ছিল। যেমন আমি নিজে যে তথ্যচিত্রকে মাই ফর্ম অফ এক্সপ্রেশন এটা ভেবে নিয়েছিলাম, তখন কিন্তু কেউ সেভাবে তথ্যচিত্র করতো না আমাদের দেশে। মানে আমি যখন শুরু করেছি দু একটা নাম ছিল, হ্যাঁ, এবং এটা যে একটা এস্টাবলিশড ফর্ম অফ এক্সপ্রেশন হতে পারে বা এটা যে একটা জীবিকাও হতে পারে, সেটা তো আরো ইম্পর্টেন্ট। কারণ আমার তো পিতৃদত্ত কিছু ছিল না। তো কিন্তু ওই তখন যে ভেবে ফেলা যে না এটাই মিডিয়াম, এটা কাজ করা ক্রিয়েটিভলি
অনেক সুযোগ আছে, সুতরাং এটাই আমি করব। সিনেমা ভালোবাসি আমি, সিনেমা ভালোবাসা কিন্তু আমার ক্লাসিক ফিকশন সিনেমা দেখেই এসেছি। ছোটবেলায় আমরা সবাই সত্যজিৎ দেখেছি, ঋত্বিক দেখেছি, মৃণাল দেখেছি। পরবর্তী সময়ে যখন সিনেমার প্রথাগত এক্সপোজারও ঘটে, সেটাও কিন্তু একদম ক্লাসিক সিনেমা হয়, ক্লাসিক হলিউড, ফ্রেঞ্চ নিউ ওয়েভ, ইটালিয়ান নিউ রিয়ালিজম, ফিকশন সিনেমার মধ্যে থেকে হয়েছে। কিন্তু এর ফাঁকে কিছু কিছু ডকুমেন্টারি সিনেমা দেখে ফেলেছিলাম, এবং তার যে ইমেন্স পসিবিলিটি সেইটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। তো ওটাও কোন সিনেমাটা করবো সেটার মধ্যেও একটা ছিল যে সবাই যেটা করছে তার বাইরেও কিছু করা যায় কিনা, এরকম একটা জায়গা থেকেই আর কি পুরো জার্নিটা চলেছে। মানে এই যে ছবির তথ্যচিত্রের কথা তুমি বলছো, আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমি যখন এই ক্লাসিকের কথা বললে, তো তুমি কি মানে ব্যাটল অফ আলজিয়ার্স কিংবা নানুক অফ দ্য নর্থ, এই ছবিগুলো কি কোনোভাবে তোমাকে বেশি ভাবাচ্ছে, নাকি না তোমার কন্টেম্পোরারি সোসাইটি, রাজনীতি, সমাজ থেকে তুমি বিষয়টা বেশিভাবে নিচ্ছ? কারণ তোমরা যখন ডকুমেন্টারি ওয়েভটা এলো, ওই 12, 13, 14, রানু ঘোষ করছে, কিউ করছে, লাভ ইন ইন্ডিয়া, ওদিকে হচ্ছে কোয়ার্টার নাম্বার 411, এই যে ছবিগুলো হচ্ছে, একটা নতুন ভাষা তৈরি হচ্ছে সেই সময় যখন এবং তুমি অবশ্যই ওয়াগা করছো, ওয়ে ব্যাক হোম করছো, একটা নতুন ল্যাঙ্গুয়েজ কিন্তু ডেভেলপ করছে, যার সাথে কিন্তু আগের ডকুমেন্টারি, সত্যজিৎবাবু ডকুমেন্টারির কোনো মিল নেই আর কি। হ্যাঁ, ঋত্বিকবাবু অনেক বড় বড় কাজ তারা করেছে, কিন্তু মিল নেই আর কি। না, এই যে নতুন একটা ভাষা তোমরা তৈরি করছো সেই সময়টা, এটা কিভাবে হচ্ছে, মানে এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে আসছে? মানে তখন মানে হওয়ার কারণ হচ্ছে ইন্টারন্যাশনালি, স্পেশালি আমি তোমাকে বলবো যে এই যে ডিজিটাল মিডিয়ামটার যে মানে ইনসেপশন হলো আর কি, এইটা আমাদের নতুন ভাবে ভাবতে খুবই সাহায্য করেছে। কারণ আগে যে মিডিয়াম ছিল সেলুলয়েড, এবং তার যে স্ট্রাকচার ছিল, তার যে এক্সপেন্স ছিল, এবং তার যে প্যারাফার্নেলিয়াস ছিল, সেইভাবে বোধহয় এই ছবিগুলো হওয়া সম্ভব হতো না। যার ফলে ডিজিটাল রেভলিউশন না হলে হয়তো আমাদের এই সিনেমাগুলো এভাবে ইভলভ করতো না। ওটা আমাদেরকে এস্থেটিক্যালি নতুন ভাবে ভাবতেও খুব সাহায্য করলো, যে চাইলে অনেক শুট করা যায়, হ্যাঁ, চাইলে অনেক ছোট টিম নিয়ে কাজ করা যায়। সিনেমাগুলো ক্যামেরাগুলো এত ডেভেলপ করতে শুরু করলো যে লো লাইট সিচুয়েশন, অ্যাভেলেবেল লাইটে শুট করা যাচ্ছে, এবং সেটা খুব সুন্দর হচ্ছে। তার জন্য আমার আলাদা টিম, আলাদা আলো, এইসব কিছু লাগছে না। এবং আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করতে চাইছি, সেই বিষয়গুলোকে জাস্টিস করার ক্ষেত্রে আমার টেকনোলজিটা ভীষণভাবে হেল্প করছে। আমার মনে হয় ওই সময়টা, ধরো আমি আরো আগে বলবো, এটা 2010-12 নয়, ধরো এটা লেট 90s থেকেই ভারতবর্ষে শুরু হয়েছে। আমিও ধরো আমার মেজর ছবিগুলো একদম ওই সেঞ্চুরির প্রথম দিকেই, ওয়ে ব্যাক হোম আমি বানিয়েছি 2003-তে। হ্যাঁ, তো ওই সময় থেকেই এটা শুরু হয়ে গেছে একদম ডিজিটাল রেভলিউশনের হাত ধরে। ডিজিটাল রেভলিউশন হয়েছে বলেই আমরা নতুন ভাবে ভাবতে পেরেছি। তার এবং একইভাবে একই সময়ে ফিকশন সিনেমার বাইরে ডকুমেন্টারি সিনেমাও, মানে নন ফিকশন আমি বলবো, ইন্টারন্যাশনালি ভীষণ একটা ইম্পর্টেন্সের জায়গায় চলে আসে। অনেক নতুন নতুন কায়দায়, নতুন ভাবে, নতুন বিষয় এবং নতুন ভাষা, সিনেমার ভাষা, এইগুলো সারা পৃথিবীতেই তখন একটা প্রচন্ড একটা এক্সপ্লোরেশনের জায়গা তৈরি হয়, তার ছাপ আমাদের উপরও পড়ে। তো এবং সেই জায়গা থেকেই এই ছবিগুলো তৈরি হতে থাকে, এবং একটা ধরনের লিবারেশন দেয় ছবিগুলো আমাদের। আগে একটা ছবি করতে গেলে প্রথম মাথা চুলকোতে হতো যে টাকা আসবে কোথা থেকে। ডিজিটাল ফরম্যাট কিন্তু যে টাকা জোগাড় হয়ে যাবে, আগে তুমি নেমে পড়ো কাজ করতে। হ্যাঁ, এই নেমে পড়ার সুযোগ কিন্তু ডিজিটাল ফরম্যাট আমাদের দিয়েছে। অবশ্যই সিনেমা করতে গেলে টাকা লাগে, তখনও লেগেছে। আমরা যে ধরনের সিনেমা বানাই তাতেও প্রচুর টাকা পয়সা লাগে, কারণ সিনেমা ফ্রিতে হয় না। কিন্তু ওই ফরম্যাটটা আমার মনে হয় আমাদের জেনারেশনকে প্রচন্ড ভাবে ইন্সপায়ার করেছে নতুন ভাবে ভাবতে, নতুন ভাষায় কিছু বলতে সিনেমার মাধ্যমে। একদমই। এবং সেই নতুন ভাষার খোঁজেই হয়তো তোমার যদি ছবিগুলো আমরা দেখতে থাকি, মানে আমরা যখন বড় হচ্ছিলাম আমি দেখছিলাম যে বারবার পার্টিশন ইস্যুটা তোমার কাছে ফিরে আসছে। মানে তুমি তোমার বাবা মাকে নিয়ে চলে যাচ্ছ পূর্ববঙ্গে, একটা স্বপ্নের প্রজেক্ট আমার মনে হয়েছিল। মানে আমার সবার মনে হয় যে সত্যি যদি আমার বাবা মার সাথে আমাদের ভিটেতে দেখতে পারতাম, বরিশালে একবার যেতে পারতাম। 1950 সালে আমরা চলে যাই। তো এই আবার একটু এসেছি শুধু এই ছেলেপুলেদের নিয়ে, এরা আমার জন্মভূমিটা দেখার জন্য এসেছি। তাই সবাইকে, ছেলে এসেছে, ছেলের বন্ধুরা, আর আমার স্ত্রী, আমার পুত্রবধূ, এরা এসেছে দেখার জন্য। কিন্তু এখন এসে আমি আর ঠিক পাচ্ছি, ওই সদর রাস্তাটা চিনলাম, তারপর ওখান থেকে নাজির পোল হয়ে এদিক যে ঢুকলাম,
এরপরে আমি আর ঠিক পাচ্ছি না। তুমি এটা করে ফেলেছিলে এবং ঠিক ওয়ান্ডারফুল, মানে তাদের কান্না, তাদের হাসি, তাদের জমি একটা মানে গত জন্মের স্মৃতি আর কি, জানো আর কি। হ্যাঁ, মানে তোমার ওই ছবিটা দেখলেই মনে হয়। আবার ওয়াগাতে তুমি একভাবে দেখাচ্ছ ওই সীমান্ত নিয়ে একটা সার্কাস হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে মিলিটারিরা। আবার একটা অন্ধ লোকের সাঁতার কাটা, হ্যাঁ, আবার 40-50 বছর পরে মুক্তি পাচ্ছে জেলখানা থেকে দুটো বঙ্গে, মানে দুটো এদিকে ইন্ডিয়া পাকিস্তান, এই বিষয়গুলো তোমাকে ভাবাচ্ছে। আবার তুমি ফিচার করছো এসে পরবর্তীকালে ট্যাংরা ব্লুজ। আমি বলছি যে তোমার বিষয়গুলো ভীষণ প্রান্তিক কিন্তু চিরকাল, এবং রাজনৈতিকও আর কি। হ্যাঁ, এবং এই যে নতুন ভাষা সূত্রেই তুমি বিষয়গুলো কে নিয়ে তো দীর্ঘদিন লালন করেছো, তুমি যেটা বলছিলে, এটা দীর্ঘদিনের একটা প্রসেস, তুমি গিয়ে চলে যেতে। তো এই বিষয়গুলো কিভাবে আসতো তোমার কাছে একটু যদি বলো আর কি। মানে দেখো, প্রথমত এসছে এগুলো হচ্ছে যে যে মানুষের কথা, যে বিষয়ের কথা মেইন স্ট্রিম মিডিয়ায় বলা হয় না, হ্যাঁ, আমাদের কাজ সেইগুলো কথা বলা, এবং সেগুলো আর্ট ফর্মের মধ্য থেকে, হ্যাঁ, ক্রিয়েটিভলি। তো এবং আমার নিজের বাড়িতেই এর লুকোনো স্টোরি ছিল, যে দেশভাগের কথা আমরা শুনেছি, তার হয়তো কিছু সাহিত্যও পড়েছি, কিছু গবেষণাও করেছি, কিন্তু সেভাবে এই যে লিভড লাইফটা কেমন ছিল এই রিফিউজি মানুষদের। এবং সবচেয়ে বড় কথা, আমার ছবিতে যেটা আমি করতে পেরেছি সম্ভবত এই যে ফিরে যাওয়া, এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। হয়তো যে দেশ ছেড়ে এসেছি তার গল্প আমরা অনেক শুনেছি, ভিত্তিকে সিনেমায় দেখেছি, সাহিত্যে দেখেছি, প্রফুল্ল রায় বা আরো অন্যান্যদের, শঙ্খ ঘোষের লেখায় এসছে, আরো অনেকের লেখায় এসছে। কিন্তু সেই জায়গায় ফিরে যাওয়ার যে একটা ইউনিকনেস আছে, হ্যাঁ, সেই যে লস্ট ল্যান্ডে তুমি ফিরে গিয়ে, সেই যে তোমার ছোটবেলার থেকে বাবা মার কাছে গল্প শুনে যে একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি হয়, ইমাজিনারি হোমল্যান্ড, সেখানে ফিরে যাওয়া, সেটাকে কনফ্রন্ট করা, এবং তার মধ্য থেকে যে ইমোশন, যে পলিটিক্স, এবং যে ধরো দেশভাগের যে আজও এটা কন্টেম্পোরারি আমাদের, এই যে হ্যাঁ আরো বেড়ে গেছে। তো সেটা আজকের সময় কিভাবে দাঁড়িয়ে আছে সেই মূল্যায়নটা করা, তো এইটা আমার মনে হয় যে একটা খুবই বিষয়, এবং এটা একটা মার্জিনাল বিষয় ছিল। দেশভাগের কথা শুনেছি, কিন্তু তার মানুষের কথা আমরা কতটুকু জানতে পেরেছি, বা তার পরবর্তী প্রজন্ম এই ট্রমাটাকে কিভাবে ক্যারি করেছে। বা আজকেও আমি যখন ধরো ওয়ে ব্যাক হোমের পরে হোপ ডাইজ লাস্ট ইন ওয়ার বানাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তানের যুদ্ধের ফলে যুদ্ধ বন্দীরা 50 মানে দীর্ঘদিন ধরে তারা আটকে আছে, মুক্তি পায়নি। এই যে একটা দেশ থেকে 3টে দেশ হলো, এবং তার যে বিভাজন, এবং যে 3টে আলাদা রাষ্ট্র তৈরি হলো, তার ইম্প্যাক্টটা সাধারণ মানুষদের উপর কিরকম পড়েছে, সৈনিকদের উপর কিরকম পড়েছে যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গেছে। আবার ওয়াগা যখন করছি, তখন হচ্ছে ফিউচার জেনারেশন কিভাবে দেখছে এটা, বাচ্চারা কিভাবে দেখছে, যারা বর্ডারের কাছে থাকে, ওপাশে মানে এপাশে ঘুরে ওড়ালে ওপাশে পাকিস্তানে পৌঁছে যাচ্ছে, তাদের চোখে বর্ডারটা কিভাবে আসে। তো এগুলো আমার মনে হয় যে খুব বেশি এগুলো আমরা মেইন স্ট্রিম মিডিয়ামে কোথাও দেখতে পেতাম না, যার ফলে এই সিনেমাগুলো, এই বিষয়গুলো ভাবার একটা মেজর কারণ ছিল যে মেইন স্ট্রিম মিডিয়া তো তার মতো আছে, সেখানে তার মতো গল্প আছে, কাহিনী আছে, অনেক কিছুই আছে, কিন্তু যে কাহিনী বলা দরকার কিন্তু হয়ে উঠছে না, বা সারফেস করছে না, যে মানে থিতিয়ে পড়ে আছে সমাজের মধ্যে। এইটাকে ঘেটে ঘোলা করে, ওই জলটাকে ঘোলা করে দিয়ে ওর থেকে মণিমাণিক্য তুলে নেওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল, যার ফলে এই ছবিগুলো হয়েছে। এবং এই ছবিগুলো সত্যি ঠিকই হয়েছে যে সবসময় কোনো না কোনো মার্জিনাল ইস্যু, মার্জিনাল মানুষ, যাদের কথা বলা হয় না, যাদের কথা জানি না, সেইগুলোকে বলার চেষ্টা করেছি আর কি। এবং সেগুলো তুমি যখন সারা পৃথিবীতে দেখাচ্ছ, আমি এই সূত্রে একটু অরূপদার প্রশ্ন নেব, মানে
সারা পৃথিবীতে যখন দেখা হচ্ছে একটা বিপুল ছাড়া পাচ্ছ, তুমি বার্লিনে গিয়ে উইমেন্সদের প্রশংসা পাচ্ছ, এখানে মৃণাল সেনদের পাচ্ছ, নানান ফেস্টিভ্যালে তুমি এখনো যাচ্ছ নিয়মিত। এই এক্সপোজারটা নিয়ে যদি বলো, একটা প্রান্তিক বাংলার গ্রামের অন্ধ সাঁতারু তাকে কিভাবে কানেক্ট করছে বার্লিনের একটা সাহেব, বা আমি এটা জানতে অবশ্যই পথের পাঁচালী টাচালি এগুলো আমি জানি, কিন্তু আজকে সময় দাঁড়িয়ে কিভাবে কানেক্ট করছে? সেটা দেখো তুমি, মানে এন্ড অফ দ্য ডে তুমি যখন একটা আমরা কাজ করছি ইউনিভার্সাল ইমোশনস, রাইট, ইউনিভার্সাল ইমোশন অফ লস, ইউনিভার্সাল ইমোশন অফ স্ট্রাগল, হ্যাঁ, ইউনিভার্সাল ইমোশন অফ সেন্স অফ অ্যাচিভমেন্ট, হ্যাঁ, এগুলো তো আমাদের সব মানুষেরই সমান, সবাই আমরা এই ধরনের জার্নিগুলোর মধ্যে যাই। কেউ দেশ হারিয়েছি, তো কেউ পরিবার হারিয়েছি, কেউ প্রেম হারিয়েছে, কেউ নিজেকে হারিয়েছে। অনুভব কিন্তু এক। এবার তোমার সিনেমার ভাষার মাধ্যমে, আর যেহেতু আমি ধরো নন ফিকশন সিনেমা বেছে নিয়েছি, যে চরিত্র লেখা হয় না, যে চরিত্র জীবনে ছড়িয়ে থাকে, সেখান থেকে আমি গল্প খুঁজে বার করছি। তো এই চরিত্রদের কে সামনে নিয়ে আসা, যখন মানে রক্ত মাংসের মানুষ দেখতে পাচ্ছি, এটা কোনো লেখা চরিত্র নয়, এটা কোনো এবিসিডি ক্যারেক্টার নয়, সেটা রিয়েল ক্যারেক্টার। তো তার গল্প যখন তোমার সিনেমাটিক্যালি, অবশ্যই এস্থেটিক্যালি মানুষের কাছে পৌঁছয়, আমার মনে হয় সেটা সাকসেসফুলি যদি সিনেমার ভাষায় বলা যায় বা সাহিত্যের ভাষায় বলা যায় যদি, তাহলে মানুষকে অ্যাপিল করবে। যে দেশেই থাকুক না কেন, তার নিজস্ব কালচার যাই হোক না কেন, এন্ড অফ দ্য ডে আমরা সবাই মানুষ, আমাদের কিছু কমননেস আছে, যে কারণেই আমরা পরস্পরকে কানেক্ট করার চেষ্টা করি। একদমই একদমই, মানে তুমি বলে জাস্ট আমি তোমার প্রশ্নে যাবো। জাস্ট আমার মনে পড়ছে যে তোমার ওই যে অন্ধ সাঁতারু, তার একটা প্রেমের গল্প আছে। সে তার প্রেমিকাকে পায়নি, একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, কিন্তু সে পাচ্ছে না, এবং সে কষ্টের কথাটা বলছে, কেন তুমি সাড়া দিচ্ছ না, তার প্রেমিকাকে বাসে বসে বলছে। তুমি মনে হচ্ছে আগে থেকে একটু রোগা হয়ে গেছো নাকি? না না, একই আছে। তুমি সবচেয়ে আমার অপমান লাগে কোন জায়গাটায়? তুমি কথা বলবে না সিটের কাছে, পট করে মোবাইলটা অফ করে দিলে। আমার মনে পড়ছিল রানুদির ছবিটায়, যেখানে ওই শম্ভু সিং মারা যায় ফাইনালি, সাউথ সিটির বিরুদ্ধে যে প্রতিবাদ করছিল, এবং মৃত্যুর কারণটা অজ্ঞাত থেকে যায়। রানুদি কভার করছিল, ক্যাপচার করতে করতে আলটিমেটলি ও ভেতর থেকে ক্যামেরাটা করছিল। মানে আমাদের মিগুয়েল লিতিন মনে পড়বে, চিলিতে গোপনে মনে পড়বে। তোমাদের ইন্সপিরেশনস গুলো কি এখান থেকে? এটা আমার প্রশ্ন, মানে এই পার্সোনাল স্পেস গুলো ঢুকছো কি করে ক্যামেরা নিয়ে? কেন তোমরা এটা চ্যালেঞ্জটা নিয়েছিলে, কিন্তু ফার্স্টলি ভীষণ টাফ, কিন্তু এটা একটা পার্সোনাল স্পেসে তুমি ক্যামেরা নিয়ে ঢুকে পড়া, মানে এই জায়গাটা, এইটা কিভাবে তোমরা হ্যান্ডেল করতে? আর তুমি যদি এই মিগুয়েল লিতিন প্রসঙ্গ বা এইগুলো সোয়ানাজ বা কিছু যদি প্রশ্নটা তোমার থাকে। হ্যাঁ, যেটা জানার ইচ্ছে, এখন প্রচুর ফিল্ম মেকার তারা সেল ফোন দিয়ে সিনেমা তৈরি করছে ডিজিটাল ফরম্যাট আসার পর। তো এই সেল ফোন আসার পর কি এই ধরনের এক্সপোজারটা আরো বেড়ে গেছে? মানে আপনাদের অনেকটা বেশি সুবিধা হয়েছে, একটা নিউ মিডিয়া জেনারেট করেছে। হ্যাঁ, মানে বড় ক্যামেরা নিয়ে ঢোকা কোনো একটা জায়গায় গিয়ে সেখান থেকে ফুটেজ তুলে আনা, তার জায়গায় একটা ছোট সেলফোন নিয়ে গিয়ে, এটা একটা মেজর ব্যাপার। যে তুমি একটা দেখো, ফিকশন শুট করতে একটা বিশাল ড্রামা লাগে, একটা বড় টিম লাগে, তার অনেক নাটকীয়তা থাকে, যেখানে তুমি মানে একটা চূড়ান্ত ইন্টারভেনশন। ওয়ারাজ এই ধরনের স্পেসে কি হচ্ছে, ধরো আমি স্পেশালি আমি যে ধরনের ছবিগুলো বানিয়েছি, তাতে বড় টিম আমার লাগতো না, আর বড় টিম নিলে আমার কাজও হবে না। এবং এই ছবিগুলোর ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, যে ক্যারেক্টারের সঙ্গে আমার রিলেশনশিপ কিভাবে ডেভেলপ করছে, ট্রাস্ট। হ্যাঁ, এবং সেটা একদিনের ব্যাপার নয়। যার ফলে আমি সবাইকে বলি যে আমি যে ধরনের সিনেমা বানাই, বা আমাদের মতো সিনেমা যারা বানায়, এটা একটা খুবই একটা মানবিক প্র্যাকটিস, একটা হিউম্যান প্র্যাকটিস। মানে এটা জাস্ট সিনেমা বানানোর কলা কৌশল জানলেই হয় না, তোমাকে মানুষ হিসেবেও এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে তুমি আরেকটা মানুষকে এই লেভেলে কানেক্ট করতে পারবে, যেখানে সেই স্পেসে তোমার ক্যামেরা এসে
পৌঁছলেও ওই বাধাটা দূরে চলে যায়, সে তোমায় ট্রাস্ট করতে পারছে, তার গোপনতম সুখ দুঃখ আনন্দের কথা শেয়ার করতে, এবং তার মধ্যে থেকে তুমি একটা এমন একটা ন্যারেটিভ স্ট্রাকচার তৈরি করছো যেটা কাহিনী চিত্রের মতোই খুব পাওয়ারফুল। অবশ্যই এখনকার এই টেকনোলজি, যে ক্যামেরা ছোট হয়ে গেছে, আমার হয়তো লাইট ছাড়াও আমি শুট করতে পারছি, যার ফলে অত ইন্টারভেনশন লাগছে না, সেটা ভীষণভাবে হেল্প করেছে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে এইটা মানে এই টেকনোলজিটা হেল্প করা সত্ত্বেও এন্ড অফ দ্য ডে তুমি পরিচালক হিসাবে বা স্টোরি টেলার হিসেবে স্টোরিটা বার করতে পারছো কি কি পদ্ধতির মধ্যে দিয়ে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যেটা দেখতে পাচ্ছি বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালে ভারতীয় ডকুমেন্টারিকে নিয়ে বা নন ফিকশনকে নিয়ে যতটা বেশি উচ্ছ্বাস আছে, আমাদের দেশে হয়তো অতটা নয়। তো এটার কোনো ব্যক্তিগত কারণ আছে কোনো আপনার মনে হয়, যে মানে এইখানকার দর্শক ফিকশনে বেশি আসক্ত, এরকম কোনো ব্যাপার এটা কি? তো ডেফিনেটলি মানে দুটো ব্যাপার আছে এখানে। একটা হচ্ছে যে ফিল্ম ইন্ডাস্ট্রি এক্সিস্ট করে এবং তার এত পুরনো একটা ইতিহাস, প্রায় 100 বছরের বেশি, বা 100 বছর হতে চললো হয়তো, যে একটা পুরনো ইতিহাস আছে, এত বড় একটা ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, যে কারণে ফিকশনের বাইরে ভাবার ব্যাপারটা, আমরা খুব অবসেসড উইথ ফিকশনাল স্টোরিজ। এবং তুমি দেখবে যে লিটারেচারের ক্ষেত্রেও রিসেন্টলি নন ফিকশন রাইটিং পড়ার একটা মানে নন ফিকশন রাইটিং অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু একটা ধরো আজ থেকে যদি 30 বছর আগে ফিরে যাই আমরা, তখন কিন্তু লোকে ফিকশন রাইটিং ছাড়া কিছু পড়তো না। হ্যাঁ, নন ফিকশন রাইটিং রিসেন্টলি ডেভেলপ করেছে, এবং এর ফলে যেটা হয়েছে, আমাদের শুধু ধরো নন ফিকশন বা ডকুমেন্টারি সিনেমাই নয়, ইভেন আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাও অতটা স্ট্রং হতে পারেনি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়াল সিনেমা এত স্ট্রং। এই যে ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে ভাবা এবং অনেক লুজ স্ট্রাকচারের মধ্যে ইনোভেটিভ কাজ করার স্কোপটা আমাদের দেশে কম হয়েছে। সেকেন্ডলি আমি মনে করি যে সেটা সারা পৃথিবীতেই ডকুমেন্টারি কেন ফিকশনের মতো সমান পপুলার হতে পারেনি, তার একটা মেজর কারণ আমার মনে হয় রিয়ালিটিকে জেনারেলি যে স্ট্রাকচার, তারা ভয় পায় রিয়ালিটিকে। হ্যাঁ, কারণ ধরো তুমি ডকুমেন্টারি সিনেমার মধ্যে থেকে যে রিয়েল লাইফ ক্যারেক্টার, রিয়েল লাইফ স্টোরিকে তুলে নিয়ে এসছো, তার মধ্যে কোনো ফিকশন টিকশনের আড়াল নেই। তুমি ওইসব লিখে দিতে পারবে না, ডিসক্লেমার দিতে পারবে না যে কোনো রিয়েল ক্যারেক্টারের সঙ্গে এর কোনো মিল নেই, মিল থাকলে সেটা ইচ্ছাকৃত নয়, ওরকম কোনো ব্যাপার না। কারণ পুরোটাই একটা ইচ্ছাকৃত, যে রিয়েলিটি, যে স্ট্রাগল, মানুষের দুঃখ দৈন্য বা রাজনৈতিক যে বিষয়গুলোকে তুমি তুলে ধরছো, সবই খুব রিয়েল। রিয়েলিটিকে কিন্তু স্ট্রাকচার খুব ভয় পায়, এবং তার জন্যই যে ধরো এই ধরনের সিনেমাকে এনকারেজ করা বা প্রমোট করা, তার জন্য ডিস্ট্রিবিউশন তৈরি করা, তার জন্য ফান্ডিং স্ট্রাকচার তৈরি করা, এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য যে সিস্টেম থাকা দরকার, হয়তো আমার মনে হয় ইন্টেনশনালিও দেশে ওভাবে ডেভেলপ করেনি। কারণ সবাই রিয়ালিটিকে নাড়াচাড়া করতে, মানে যেটা মোর ক্লোজার টু ট্রুথ, সেই এক্সপিরিয়েন্সটাকে লোকে ভয়ও পায়, স্পেশালি স্ট্রাকচার। তো সেটাও একটা কারণ বলে আমার মনে হয় যে এই ফর্ম অফ সিনেমা অতটা মানুষের কাছে পৌঁছয়নি বা পপুলার হয়নি, কারণ সাহায্য পায়নি। সাহায্য পেলে কিন্তু এই সিনেমাগুলো যে জায়গায় পৌঁছে গেছে, তার ভাষা যা, তার স্টোরি টেলিং ক্যাপাসিটি যা, তাতে মানুষ আপ্লুত হতে বাধ্য। সেটা আমার নিজের এক্সপিরিয়েন্স আমি দেখেছি, যে আমার ছবিগুলো যখন আমি মানুষের কাছে পৌঁছেছি ওই গল্পগুলো নিয়ে, ওটা অভূতপূর্ব সাড়া পেয়েছি, সেটা দেশেও পেয়েছি, বিদেশেও পেয়েছি। মানুষ শুনতে চায় যদি গল্পটা ঠিক করে বলতে পারো। মানে এন্ড অফ দ্য ডে উই অল আর স্টোরি টেলার। কেউ রিয়েল লাইফ নিয়ে করছি, কেউ লিখছি, ফিকশন লিখছি, কিন্তু উই আর স্টোরি টেলার্স। ধরুন কলকাতা চলচ্চিত্র উৎসব, সেখানেও তো আমরা দেখেছি যে ডকুমেন্টারির সংখ্যা বা নন ফিকশনের সংখ্যা খুব কম। এটাই কি কারণ? এবার খুব আশ্চর্যজনক ভাবে এবার একটি কিউবান ছবি বেস্ট পুরস্কার পেল, হুইচ ইজ আ ডকুমেন্টারি। হ্যাঁ, এবং সেটা এমন ভাবেই বানানো যে অনেকে বুঝতেও পারেনি এটা ডকুমেন্টারি না ফিকশন। যেটা অনেক সময় আমার ছবির ক্ষেত্রেও এক্সপিরিয়েন্স হয়। যেমন আমার ওয়ে ব্যাক হোম নিয়ে আমার বহু লোক জিজ্ঞেস করেছে, আচ্ছা আমার বাবা মাকে দেখে জিজ্ঞেস করেছে, আচ্ছা ওনাদের মতো এত ভালো অভিনেতা অভিনেত্রী কোথায় পেলে? হ্যাঁ, তো অনেককে বোঝাতে হয়েছে যে এরা আমার বাবা মা, এবং গোটা ব্যাপারটাই একটা রিয়েল ইন্টারাকশনের মধ্যে। তো ঠিক একইভাবে
তোমার কিন্তু ঘটনা হচ্ছে ওই যে আরেকটা হচ্ছে যে যেহেতু দেখেনি, এবং আমি তোমাকে বলি এটা আমার একটা গ্রাজ, আমার 30 বছর সিনেমা প্র্যাকটিস করা হয়ে গেল, 30 বছরের কেরিয়ার, এবং এই গত 30 বছরে আমার মতো এরকম 100-রও বেশি ফিল্ম মেকার আছে সারা ভারতবর্ষের কোণে ছড়িয়ে থেকে, তারা এমন সব ছবি বানিয়েছে। এবং গত 30-40 বছর ধরে ভারতবর্ষের সোসাইটিতে যতগুলো চেঞ্জেস এসছে, যত আফিভিলস এসছে, সেটা নিউ লিবারাল ইকোনমি থেকে নতুন একটা পলিটিক্যাল স্ট্রাকচার এবং সোসাইটাল চেঞ্জেস গুলো, এটা ভারতবর্ষের ডকুমেন্টারি সিনেমায় যেভাবে ধরা পড়েছে, আর কোনো ফর্ম অফ ইভেন লিটারেচার বলো অন্য কোনো ফরম্যাটে এভাবে ধরা পড়েনি। কিন্তু তোমার বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে একটা অদ্ভুত অ্যাপাথি আছে, এবং অ্যাপাথি শুধু সাধারণ দর্শকের মধ্যে না, ধরো যারা ফিল্ম জগতের লোক, যারা ক্রিটিক, যারা একাডেমিশিয়ান, হ্যাঁ, তারা পর্যন্ত মানে খুব একটা উৎসাহ দেখায়নি। এবং এত বড় একটা মুভমেন্ট, এত সব রিমার্কেবল কাজ হয়েছে, কিন্তু ভারতীয় ডকুমেন্টারি নিয়ে খুব ভালো লেখা তুমি খুঁজে পাবে না। হ্যাঁ, তো এটা একটা দুর্ভাগ্যজনক। আমার মনে হয় এখনো ভারতবর্ষের ডকুমেন্টারি বা আমাদের সিনেমাগুলো আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। তোমরা যারা গুটি কয়েক মানুষ দেখেছো তারা জানো, কিন্তু আরো বহু সংখ্যক মানুষের আবিষ্কার করার দরকার আছে এই ভেরি রিচ ফর্ম অফ সিনেমাটিক প্র্যাকটিসটাকে। একটা তো মানে আমার মনে হয় যে মানে তুমি যখন ছবিগুলো বানাচ্ছো, মানে এই প্রসঙ্গে মানে আমি জানতে চাইবো যে সৌমার একটু তোমার কয়েকটা প্রশ্ন আছে, যে ও পরের জেনারেশন, ও একভাবে দেখছে ছবিগুলোকে, যখন দেখছে তুমি কিভাবে ইন্টারপ্রেট করছো ছবিগুলো, তুমি জিজ্ঞেস। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ডকুমেন্টারি ফিল্মগুলো যে তৈরি হচ্ছে, এটা তো শুরু হচ্ছে একটা একদম অন্যরকম একটা ভাবনা দিয়ে, নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা করা আছে যে এইভাবে এই পর্যায়ক্রমে জিনিসটা হবে, কিন্তু যখন শেষ হচ্ছে তখন একটা অন্য ধরনের আমরা কিছু খুঁজে পাচ্ছি। তো সেই অভিজ্ঞতাটা আপনার কিরকম? দেখো, শুরুটা হয় এরকম জায়গা থেকে যে একটা বিষয় আমার খুব প্রিয়, বা একটা মানুষ আমার খুব প্রিয়, বা একটা বিষয়ের মধ্যে একটা ইন্টারেস্টিং মানুষ রয়েছে। হ্যাঁ, তো এরকম একটা জায়গা থেকে এই ছবিগুলো করা শুরু হয়, যে আমি যদি এই মানুষটাকে ফলো করি, এই বিষয়টাকে এক্সপ্লোর করা শুরু করি, তাহলে কেমন হয়। কিন্তু এবং আমার একটা হয়তো অ্যাজ আ ফিল্ম মেকার বা অ্যাজ আ ক্রিয়েটিভ পার্সন আমার মনে হয় যে এর মধ্যে একটা স্টোরি লুকিয়ে আছে। আমি যদি এটাকে চেস করি তাহলে হয়তো একটা গল্প বেরোবে, কিন্তু আমি চেস করলেই বেরোবে কিনা আমি জানি না, বা এই চেস করার জার্নিটা কিন্তু খুব একটা সার্টেন নয়। এটা কিন্তু এটার পরে এটা হবে, এটার পরে ওটা হবে, এটা বলা যায় না। হ্যাঁ, তাহলে কি হবে? এই অনিশ্চয়তাটাই কিন্তু এই সিনেমাটার একটা বৈশিষ্ট্য ডকুমেন্টারি, এবং যেখানে এটা ফিকশন ফিল্ম মেকিং এর থেকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট প্র্যাকটিস। এখানে আমরা যেভাবে ধরো শর্ট টেকিং করি, আমরা যেভাবে গল্পটাকে ডেভেলপ করার চেষ্টা করি, এবং একটা বড় অংশ এডিটিং এ তোমার ফাইনাল স্ট্রাকচার, মানে ধরো রাইটিংটা ফাইনালি গিয়ে হয়তো হচ্ছে এডিটিং এর সময়। পুরো গল্পটাকে আমি এবার লিখছি, আমি এই যে ধরো 1 বছর 2 বছর 3 বছর একটা স্টোরির মধ্যে থেকেছি, এবার আমি যা সংগ্রহ করেছি, এবার আমি গিয়ে গল্পটাকে লিখছি। এবং এটা ঘটনা বহু ক্ষেত্রে এটা হয় যে তুমি যেভাবে ভাবছো, হ্যাঁ, সেইভাবে জিনিসটা হয়তো প্রোগ্রেস করছে না, হ্যাঁ, সম্পূর্ণ অন্য জায়গায় গিয়ে পৌঁছতে পারো। আমার মনে হয় জার্নিটার মজাটাই ওখানে, এবং ইউ আর নট same human being when you reach that destination. So that is another exciting part of the process of this filmmaking, যে তুমি একভাবে শুরু করেছিলে একটা জিনিস জানতে, কিন্তু সেটার মধ্য থেকে যে জার্নিটা তোমার হলো, এন্ড অফ দ্য ডে তুমি যখন ছবিটা শেষ করছো তুমি একটা ডিফারেন্ট মানুষ, এবং এই ছবিটাও তোমার একটা ডিফারেন্ট জায়গায় নিয়ে চলে গেছে। নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি আমরা দেখলাম, হ্যাঁ, যেটা আবার তোমাদের থেকে আলাদা, হ্যাঁ, সেটা আবার অদ্ভুত ভাবে ম্যানুফ্যাকচার্ড ব্যাপার আর কি। তার আরো ফান্ড আছে, তার স্পন্সরশিপ আছে। আবার তার পরবর্তীকালে আমরা এখন সোশ্যাল মিডিয়ায় বা আমরাও যে পোর্টাল বা পডকাস্টের একটা গল্প বলার ধরন দেখছি, যেখানে প্রান্তিক মানুষের গল্প আবার নানান ভাবে উঠে আসছে। একটা সুইগি ডেলিভারি বয় হতে পারে, একটা র্যাপার হতে পারে, একটা এনিওয়ান। তো এইটার সাথে তুমি পরবর্তীকালে কিভাবে কমিউনিকেট করছো, মানে যে যখন তোমরা একটা নতুন ভাষা এনেছিলে, এই ভাষাটা আবার আরেকটা ভাষা। তো অ্যাজ আ ফিল্ম মেকার আমার যেটা মনে হয় যে এন্ড অফ দ্য ডে গল্প ব্যাপারটা একটা চিরন্তন ব্যাপার, সেটার অ্যাপিল চিরজীবন মানুষের কাছে থাকে। এবার তুমি কিভাবে গল্পটা বলছো সেটা হয়তো সময়, পরিস্থিতি ইত্যাদির সঙ্গে চেঞ্জ হতে থাকে। তার ভাষার ধরনও, মানে আগে আমি যে ক্যামেরাটা ইউজ করতাম, আজকে আমি সম্পূর্ণ অন্য ধরনের ক্যামেরায় কাজ করি। আমার গল্পটা যে তোমার শাশ্বত যে জায়গাটা, সেটা কিন্তু একই থেকে যায়। তুমি সবই দেখবে, আমরা হয়তো
বিভিন্নভাবে বলছি, কিন্তু সেই একই ধরনের গল্প, হ্যাঁ, তো বিভিন্ন কায়দায় বলবার চেষ্টা করছি। বা যে শুনছে সে লোকটা হয়তো বদলে যাচ্ছে, কিন্তু আমরা অ্যাপিল করার জায়গায় চেষ্টা করছি যে তার ইটারনাল, তার যে গল্প শোনার তাগিদ, তার যে গল্প শুনতে ভালো লাগার যে জায়গাটা ছিল, সেই জায়গাটাকেই কিন্তু আমরা হিট করছি গিয়ে আলটিমেটলি। এবং সেটা খুব চিরন্তন, সেটা হয়তো প্রিহিস্টোরিক টাইম থেকেই মানুষ গল্প শুনতে ভালোবাসতো, যার ফলে মানুষ ছবি এঁকেছে, মানুষ আস্তে আস্তে কবিতা লিখেছে, সাহিত্য করেছে, তারপরে সিনেমার মতো একটা আধুনিক মিডিয়ামে এসছে। তো আমার মনে হয় পরিস্থিতি যেমন চেঞ্জও হয়েছে, দর্শকও যেমন চেঞ্জ হয়েছে, তার এক্সপোজার যেমন চেঞ্জ হয়েছে, আবার যে তোমার ইটার্নাল জায়গাটা সেটা কিন্তু এক রয়ে গেছে, যে মানুষ গল্প শুনতে চায়। হ্যাঁ, এবং সেই জায়গাটার থেকেই আমার মনে হয় যে ভাষাগত জায়গাগুলো আসছে। অফকোর্স কাকে আমি গল্প শোনাচ্ছি, আমি একটা ছোট শিশুকে যেভাবে গল্প শোনাবো আর একজন বৃদ্ধ মানুষকে গল্প শোনাবো তার পার্থক্য হবে। আমি একজন শহরে থাকা মানুষকে যেভাবে গল্প শোনাবো আর গ্রামে থাকা মানুষকে যেভাবে গল্প শোনাবো তার একটা পার্থক্য থাকবে। বা আজকের দিনে মিডিয়া যেভাবে এক্সপ্লোড করে গেছে, আজকে যেভাবে সবার হাতের মুঠোয় অডিও ভিজুয়াল ইমেজ এসে গেছে, সেইখানে দাঁড়িয়ে আমার গল্পটা কিরকম হওয়া উচিত? হ্যাঁ, আমার গল্পটা কি এটাকে ক্যাটার করবে, নাকি আমি একটা সম্পূর্ণ অন্য কায়দায় বলবো যেটা সে দেখতে পায় না এখন আর? তো এই চ্যালেঞ্জেস এর মধ্য থেকে আমার মনে হয় যে কোনো গল্পকার, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ম মেকার হোক, যেই হোক, প্রত্যেককেই আমাদের যেতে হয়। সেটা মানে ধরো যে গান লেখে তাকেও যেতে হয়, যে কবিতা লেখে তাকেও যেতে হয়, যে সে কাকে ক্যাটার করছে এবং কিভাবে ক্যাটার করবে। একটু না বেরোলে সুপ্রিয়দা যে ধরনের ছবি বানান, ভেতরে বসে বসে না একটা বোর লাগবে, আমি ভেবেই ভাবলাম যে বেরিয়ে পড়ি। ওয়াঘা তো একদম বর্ডার লাইনের একটা ছবি, তো ওয়াঘা করার সময় কি কোনো সমস্যা ফেস করতে হয়েছিল? দেখো অ্যাজ সাচ সেরকম মানে আমাদের না অনেক কিছু ম্যানিপুলেট করে কাজ করতে হয় আর কি। তো অ্যাজ সাচ মানে ধরো কিছু পারমিশন নিতে হয়েছিল। আবার আমাদের যেহেতু প্রচন্ড ড্রামা করে আমরা শুট করি না, ছোট টিম নিয়ে শুট করি, যার ফলে একটু লোকের চোখের আড়ালে কাজও করা যায়। पाकिस्तान का गांव है वो वाला वो सामने पेड़ है ना, पेड़ हाँ वो पाकिस्तान का काट गई आज जाइए যেমন আমরা পাকিস্তানেও শুট করেছিলাম, ইন্ডিয়াতেও শুট করেছিলাম। পাকিস্তানে একটা টিম শুট করেছিল, আমি পাকিস্তানে যেতে পারিনি কারণ ভিসা পাইনি। আবার ইন্ডিয়া থেকে আমি শুট করেছিলাম, তো ওটা খুব ফানিও। আমি দেখতে পাচ্ছি যে ধরো বর্ডারের উপরে আমার ছবি শুট হচ্ছে, আমি তার ডিরেক্টর, কিন্তু আমি তাকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারছি না। সেটাও একটা খুব অদ্ভুত এক্সপিরিয়েন্স জীবনের আর কি। তো কিন্তু এইসব করেছি শুটিং। এই ধরনের ছবি করতে, শুটিং করতে তো অসুবিধা হয়। যেমন ওয়ে ব্যাক হোম যখন শুট করছি, তখন যখন বাংলাদেশে গেলাম, তখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই সংকটপূর্ণ ছিল। তো আমরা প্রায় লুকিয়েই কাজ করেছি। হ্যাঁ, তো জাস্ট একটা মানে প্রিটেন্ড করেছি যে জাস্ট বাবা মাকে নিয়ে জাস্ট বেড়াতে এসেছি, আর আমাদের কাছে ছোট একটা ক্যামেরা আছে। আমি আলাদা করে সাউন্ড বুমও রেকর্ড নিয়ে যেতে পারিনি, যাতে না ওটাকে একটা শুটিং টিম মনে হয়। এবং অনেক কষ্ট করে সেটাকে ফাইনালি তোমার স্যালভেজ করতে হয়েছে, কারণ ভালো কোয়ালিটি সাউন্ড ছিল না ইত্যাদি। তো এই ধরনের প্রতিকূলতা, এই ধরনের কাজ করতে গেলে আসে, সেগুলোকে ম্যানেজ করতেও জানতে, ওটা আবার আরেকটা স্কিল। মানে আমাদের ওরকম কোনো প্রোডাকশন ম্যানেজার থাকে না যে আগের থেকে পারমিশন নিয়ে রেখে দেবে, তারপরে সব, কারণ আমাদের সিচুয়েশন গুলো তো আনসার্টেন, আমি জানছি না যে এরপরে কি ঘটতে চলেছে, বুঝেছো তো? সিনেমাটা দেখানোর পরে মানে কোনো অসুবিধা হয়নি, জানতে পারে যে এরকম একটা শুট হয়েছে? দেখো অত ট্র্যাক ব্যাক লোকে করে না, একবার ঘটে গেলে পরে ঘটে গেছে। আর সিনেমাগুলো যেহেতু মানে প্রত্যেকটা সিনেমাই খুব লোকের, মানুষের কাছে, হাজার হাজার মানুষের কাছে পৌঁছেছে। ধরো ওয়ে ব্যাক হোম হচ্ছে ভারতবর্ষের প্রথম ডকুমেন্টারি যেটা কমার্শিয়ালি রিলিজ করেছিল কলকাতায়। হ্যাঁ, প্রচুর মানুষ দেখেছে এবং তার ইমোশনাল ইম্প্যাক্ট খুব সাংঘাতিক হয়েছিল। বা এই ছবিগুলো আলটিমেটলি যদি তুমি একটা র্যাশনাল মানুষকে বসে দেখো, কারণ আলটিমেটলি এই ছবিগুলো পিসের কথা বলে, আলটিমেটলি হিলিং এর কথা বলে, আলটিমেটলি যে আমাদের যে পুরনো দ্বন্দ্বগুলো আছে সেগুলো নিরসনের কথা বলে, যেগুলো আমার মনে হয় খুবই কতগুলো পজিটিভ জায়গা, পজিটিভ ডিসকোর্সের জায়গা তৈরি করে। যার ফলে অ্যাজ সাচ আমি ওই ধরনের কোনো প্রতিকূলতার সম্মুখীন
হয়নি, ভবিষ্যতে হবে কিনা আমি জানি না। এই গতকালই তথাদার সাথে কথা হচ্ছিল, তথাগত দা আমাদের সম্পাদক, তথাগত দত্ত। তোমাদের একটা অল্প বয়সের গল্প দাদা বলছিল যে তুমি, অম্লান দত্ত, আরেকজন খুব নামকরা তথ্যচিত্র নির্মাতা এবং তথাদা, এদের একটা জার্নি ছিল, সিনেমা দেখা, নন্দনে আড্ডা মারা, হ্যাঁ তাতে কিছু নেশা ছিল, এই যে একটা বড় হওয়া ছিল, এবং ফাইনালি তোমার যখন একটা সাকসেস হলো, সেটা তথাদা বলছিল আমার বন্ধু হিসেবে গর্বিত। উইম মেন্ডেস, মৃণাল সেন সকলে তোমাকে প্রশ্রয় দিয়েছে, স্নেহ করেছে, বার্লিন হোক বা কলকাতা। তো একটু যদি স্মৃতিগুলো বলো আর কি। স্মৃতিগুলো তো মানে ধরো ওয়াগার স্মৃতিটা তো অসাধারণ, ওয়াগার মানে স্মৃতিটা, উইম মেন্ডেসের সাথে তোমার কিছু, এবং সেটা উনি তো জুরি ছিলেন, হ্যাঁ হ্যাঁ, ওনাকে যখন ছবি দেখানো হয় হি ওয়াজ লাইক সুপারবলি এক্সাইটেড আর কি। এবং উনি বলেছিলেন যে ওয়াগা ইজ এ ম্যানিফেস্টো against the people who wants to divide human being। তো এই ধরনের একটা কমেন্ট করেছিলেন, আমি বোধহয় ঠিক কমেন্টটা বললাম না, এনিওয়ে এই ধরনের একটা কমেন্ট করেছিলেন। সবচেয়ে বড় ব্যাপার যেটা উনি করেছিলেন সেটা হচ্ছে উনি বলেছিলেন যে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের ক্লোজিং সেরিমনিতে ছবিটা দেখানো, এইটা একটা জীবনে কোনোদিন আর হয়নি এটা যে কোনো একটা শর্ট ফিল্মকে ক্লোজিং সেরিমনিতে। এবং আমার মনে আছে সেই 2500 প্রায় ওই বার্লিনালে পালাস্তে ক্লোজিং সেরিমনি, এবং সেদিন ক্লোজিং ফিল্ম ছিল কস্টা কাভরাজের ইডেন ইজ ওয়েস্ট। তার আগে আমার ছবিটা দেখানো হলো এবং স্ট্যান্ডিং ওভেশন পেলো, এবং তারপরে তো বিশ্বজুড়ে ছবিটা দেখানো হয়েছে। ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিংলি এই ছবিটার প্রোডাকশনের সঙ্গে জার্মান গভর্নমেন্ট জড়িয়ে ছিল, কারণ এটা দিস প্রজেক্ট ওয়াজ টু সেলিব্রেট 20th অ্যানিভার্সারি অফ ফল অফ বার্লিন ওয়াল। ওটা একটা গভর্নমেন্টের প্রজেক্ট ছিল, যেখান থেকে সারা পৃথিবীর থেকে ফিল্ম মেকারদের চুজ করে কম্পিটিশন করে কতগুলো ছবি বানানো হয়েছিল, তার মধ্যে থেকে এই ছবিটা বেস্ট ছবি। আচ্ছা, ওরা পরবর্তীকালে ওই ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে জার্মান গভর্নমেন্ট একটা থ্যাঙ্কস গিভিং লেটার পাঠিয়েছিল প্রত্যেকটা, আর তার সঙ্গে ওয়াগা ছবিটাকে গিফট হিসেবে পাঠিয়েছিল ওরা। তো এইগুলো একটা অসামান্য অভিজ্ঞতা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রায় কত নয় তো, আর উনি গত বছর এলেন, গত বছর প্রায় 15-16 বছর বাদে ওনার সঙ্গে গিয়ে দেখা করলাম। উনি প্রতিটি জিনিস মনে আছে, আমায় বললেন ইট ওয়াজ আ গ্রেট ফিল্ম। তো এইটা তো মানে অত বড় মাপের ফিল্ম মেকার যাদেরকে আইডিয়ালাইজ করতাম, মানে অন্যতম প্রিয় একজন ফিল্ম, অবশ্যই। তো তার ভালোবাসা পাওয়া, আমি তার কাছ থেকে রিকগনিশন পাওয়া, সেম উইথ মৃণাল দাও তো অসম্ভব ভালোবাসতেন আমার সিনেমা। ওয়ে ব্যাক হোম থেকে দেখা শুরু করেন, তারপর তো যে সিনেমা হতো আমি ডাকতাম, আমায় বলতে এটা আগের থেকেও ভালো হয়েছে। এবং উনি যেভাবে পাবলিকলি আমার কাজের প্রশংসা করতেন, প্রমোট করতেন, মানে প্রমোট মানে আমার কাজের কথা বলতেন লোককে, সেটাও একটা বড় প্রাপ্তি। মানে এরা তো সব মানে ভগবান সম শিল্পী। তো এইগুলো যেটা একটা জিনিসই হয় যে তুমি ওরকম একটা জায়গা থেকে শুরু করে, হয়তো যে সিনেমা বলতে যখন আমরা বুঝি একটা তো মানে একটা আন্তর্জাতিক জায়গা বুঝি, একদম জাস্ট মানে একটা ছোট ছোট ইন্ডাস্ট্রি সিনেমা নয়, সিনেমা একটা ইউনিভার্সাল মিডিয়াম, সুতরাং তোমার ইউনিভার্সালি পৌঁছতে হবে। তো কোথাও একটা ভালো লাগা তো থাকেই যে নিশ্চয়ই কাজগুলো ইউনিভার্সালি পৌঁছেছে, বা এত বড় মাপের শিল্পীদের কোথাও অ্যাপিল করতে পেরেছে, তার মানে কিছু একটা করতে পারে। ডেফিনেটলি এই বাজারে তো বটেই, আজকে বাংলা ছবির যে অবস্থা, আমরা বাজারে একদম শেষ জায়গায় এসে গেছি। যে তুমি ফিচার ফিল্মও বানিয়েছো, ট্যাংরা ব্লুজ, তোমার সামনের পরিকল্পনা, সৌমা এবং অরূপদারও কয়েকটা প্রশ্ন আছে, তোমরাও করে নাও একবারে। তাহলে আমার একটা প্রশ্ন আছে, আমরা তো সবাই তুমি বসো না, নিয়ে পড়াশোনা বলো করি, কিন্তু আপনি সেই জীবনটা দেখে এসেছেন, তো একটু যদি আমাদের বলেন তাদের জীবনযাত্রাটা কি? জীবনযাত্রা মানে দেখো, বর্ডার বলতে যে মানে এই যে আমরা এখন এই যে নেশন স্টেট তৈরি করেছে, এগুলো তো খুবই একটা আধুনিক ব্যাপার, 150-200 বছরের ব্যাপার ম্যাক্সিমাম। একটা দেশ, একটা ভাষাভিত্তিক কি ধর্মভিত্তিক একটা দেশ তৈরি হয়েছে, তার একটা কঠিন বর্ডার তৈরি হয়েছে। কিন্তু মানব সভ্যতা তো এরকম ছিল না, মানুষ ট্রাভেল করত, মানুষ মূলত একটা বড় অংশ মানুষ যাযাবর ছিল, তারা সেটেল ডাউন করলেও যদি একটা জায়গায় প্রাকৃতিক কারণে, রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে মানুষ একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করতো। গেইন করেছি হয়তো অনেক কিছু, আমি জানি না, লুজ করেছি আরো বেশি। ধরো আমাদের এত বড় একটা মার্কেট ছিল, আমাদের জুট মিলগুলো এখানে ছিল, ঠিক আছে, 500 তো বাংলাদেশে, ঠিক আছে, পুরো ইন্ডাস্ট্রিটা ডিস্ট্রয় করে গেল। ধরো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, তার সারা বাংলাদেশ জুড়ে মার্কেট ছিল, যে কারণে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা সময় ভারতবর্ষের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল, এখান থেকেই সব শুরু হয়েছে। ইনফ্যাক্ট বড়
মানে ধরো বম্বে যখন শুরু হয়েছে আর একই সময়তে শুরু হয়েছে, এবং কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি একই ছিল। তো আরো অনেকভাবে আমরা হারিয়েছি, আমরা ভাষার গুরুত্ব হারিয়েছি। তো আমাদের পরিবার যারা রিফিউজি হয়েছে তাদের তো জিজ্ঞেস করেনি যে তুমি, আমরা না দেশটা ভাগ করে দিচ্ছি, মাত্র 3 মাসের মধ্যে ম্যাপের মধ্যে দাগ কেটে দেশ ভাগ করে দেওয়া হয়েছে। তুমি ভাবো তারা 100 বছরে একটা জায়গায় থেকেছে, এবং এমন পরিস্থিতি তৈরি হয়েছে আর একদিনও সেখানে থাকতে পারছেন, প্রাণ হাতে করে পালিয়েছে। আচ্ছা, এখানে আসার পর কি তাদের মালা নিয়ে কেউ উপেক্ষা করছিল? কেউ করেনি। এক্স্যাক্টলি, দেশ ভেঙেছে যখন তখন বলেছে যে তোমার জন্য দেশ তৈরি হচ্ছে, নতুন দেশ। কিন্তু এখানে এসে তাদের এই কপর্দক শূন্য মানুষ তাদের সম্মান হারিয়েছেন, তাদের পেশা হারিয়েছেন, তাদের প্রতিবেশী হারিয়েছেন, বন্ধু হারিয়েছেন, সেখানে আবার জিরো থেকে তাদের, এবং তাদের জীবন বেশিরভাগের ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে। তো এইটা তো মানে এটা কাম্য নয়। এবং মানুষের মানুষের তো অনেক সমস্যা আছে, মানুষের সেই সমস্যাগুলোর দিকে আমার মনে হয় মানুষের বেশি একসাথে হয়ে অ্যাড্রেস করা উচিত, রাদার দ্যান যে সমস্যাগুলো আমরা নিজেরাই নিজেদের তৈরি করছি এবং নিজেরা নিজেদের বিভাজিত করছি, এবং সেখান থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করছি যে কেউ কাউকে বিশ্বাস করতে পারছি। এক্স্যাক্টলি, আমাদের প্রথম এক্সপ্রেশনটা আসছে হচ্ছে ঘৃণা, ইনসিকিউরিটি, ভালোবাসা নয়। তো সেটা খুব চিন্তার ব্যাপার। কোনো বানাবো, অন্য কোনো ফরম্যাট বানাবো না, একটা ধরো জেদের মতো। বাট গ্র্যাজুয়ালি আই রিয়েলাইজ যে দুটো মিডিয়াম আলাদা। তো কিছু কিছু গল্প, আমি তো এন্ডারগ্রেডের গল্পকার, এবং ডকুমেন্টারি সিনেমাটাও ফরম্যাটটাতেও গল্পই বলার চেষ্টা করেছি। তো অনেক গল্প আছে যেটা ডকুমেন্টারি ফরম্যাটে বলা যায় না, হ্যাঁ। তার জন্য আমার একটা ধরো নিজে কিছু লেখালেখি শুরু করি, করতে করতে লিখেছি অনেক কিছুই। কিন্তু ডকুমেন্টারি সিনেমা যত সহজে বানানো যায়, যত সহজে মানে রিসোর্সটা যেহেতু কম লাগে, শুরু করে দেওয়া যায়। ফিকশনের ক্ষেত্রে আরো এত প্যারাফার্নালিয়াস ইত্যাদি রয়েছে। তো সেরকম একটা প্রসেসের মধ্যে আছি, অনেকগুলো স্টোরি রয়েছে, অনেকগুলো স্ক্রিপ্ট আমার লেখা আছে। ফার্দার আবার ফিকশন সিনেমা, ডকুমেন্টারি পাশাপাশি ফিকশন বানানোরও চেষ্টাটা রয়েছে। কিন্তু এটা ঘটনা যে আমি যেহেতু দুটোই প্র্যাকটিস করেছি, ডকুমেন্টারি যে ফ্রিডম দেয়, আমি জানি যদি ফিকশন বানাতে চাই সেই ফ্রিডমটা অনেক অংশেই কাটি এক্স্যাক্টলি হয়ে যায়। তা সত্ত্বেও ভালো সিনেমা বানানো যায়, সেটাই একটা চ্যালেঞ্জের জায়গা। কিন্তু তোমার ফিকশনের ক্ষেত্রে প্রান্তিক চরিত্রগুলোই ফিরে ফিরে আসছে। হ্যাঁ, সেটা এসেছে, আসবেও। মানে এখন অব্দি যা লেখা আছে সেখানে যদি তার কিছুই আমি ছবি বানাতে পারি, সেখানে ওগুলো ঘুরে ফিরে তাই আসবে। ওটাই বলার দরকার বলেন। এবং এই প্রশ্নগুলো নেশন, স্টেট, আইডেন্টিটি, এগুলোই ফিরে ফিরে বিভিন্ন ভাবে আসছে। ব্যক্তি মানুষের ইনসিকিউরিটির জায়গাও আসবে, বা মানে শুধু তো সবসময় যে খুব পলিটিক্যাল লেভেলে যে ওগুলো ম্যানিফেস্টেটেড হয় তা তো নয়, খুব ইন্ডিভিজুয়াল লেভেলে মানুষের ইমোশনস গুলো ম্যানিফেস্টেড হয়, এবং সেই জায়গাগুলো আসার দরকার আছে বলে মনে করি। কিন্তু আমরা বরাবরই চেষ্টা করি সুপ্রিয়তার ফ্রেমের মধ্যে প্রান্তিক মানুষদেরই খুঁজবো, এবং আশা করি খুঁজে পাবো এই কথন থেকে, সেটাই তো মনে হচ্ছে। ধন্যবাদ সুপ্রিয়তা আবারও, এবং ধন্যবাদ সৌমাকে এবং অরূপদাকে। ধন্যবাদ।